সরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়। এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান অর্থাৎ রাজনৈতিক টক শো, রাজনৈতিক আলোচনা সময়ের সাথে দেখার জন্য সপ্তাহের প্রতিটি সোমবারে আমরা আপনাদের জন্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা অর্থাৎ কেমন আছে বাংলাদেশের মানুষ, কেমন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং পরিবর্ধন, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা প্রতিটি সপ্তাহের সোমবারে আপনাদের সাথে হাজির হয়ে থাকি। এই সময়ে আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা বর্তমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে কথা বলার জন্য কি করলে কিভাবে আমাদের মধ্যে রাজনৈতিক সমঝোতা হতে পারে, কি করলে কিভাবে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর এবং সাবলীল বাংলাদেশের জন্য রাজনীতি করতে পারি, আমরা সংস্কৃতি অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে পারি, সে বিষয়ে কথা বলার জন্য আগের মতোই চারজন সম্মানিত অতিথি আমাদের সাথে, যারা বিএনপি এবং আওয়ামী লীগকে ইউকের মাটিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং তাদের অনেক বেশি প্রভাব ঢাকার রাজনীতি অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে। এবং আমরা বলে থাকি যে লন্ডন থেকে অনেকটুকু আওয়ামী লীগ এবং বিএনপি তাদের রাজনীতিকে পরিচালনা করে থাকে। আমি প্রথমেই যাচ্ছি জনাব শাহ আজিজুর রহমান, আপনার কাছে কেমন আছেন আপনি? ভালো, আল্লাহর ভালো। আপনার বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অবরোধ চলতে অর্থাৎ অবরোধ চলতেছে কন্টিনিউয়াসলি। আমরা এও দেখতে পাচ্ছি যে পেট্রোল বোমায় মানুষ মারা যাচ্ছে। আমরা এও দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকারের সমস্যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এর সমাধান কি বলে মনে করেন আপনি? আমি প্রথমে একটা কথা বলি। গত দুদিন আগে যে জেনারেল জিয়াউর রহমানের ছোট ছেলে এবং এক্স প্রাইম মিনিস্টার, দুবারের প্রাইম মিনিস্টার বা তিনবারও বলা যায়, ওনার ছোট ছেলে মারা গেছেন এবং তুলনামূলক অল্প বয়সে। তো আমি দুঃখ প্রকাশ করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু সাথে সাথে আমি এটাও বলতে চাই যে বিএনপি বারবার এইসব নিয়ে কেন রাজনীতি করে? কোন সব নিয়ে? যেমন মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী একজন মা হিসাবে, একজন প্রধানমন্ত্রী হিসাবে, একজন বৃহত্তর একটা দলের প্রধান বা জোটের প্রধান হিসাবে মরহুম জিয়াউর রহমানের ছেলে হিসাবে উনি দেখতে গিয়েছিলেন। আচ্ছা, সমবেদনা জ্ঞাপন করার জন্য সমবেদনা অবশ্যই গিয়ে যাওয়ার নামই তো সমবেদনা, এটা আলাদা করে বলতে হয় না। কিন্তু আমি জানি না, আমার দুঃখ লাগে যে বিএনপির এত বড় বড় নেতা আছেন, তাদের মধ্যে কি কোনো কোঅর্ডিনেশন নাই? তাদের মধ্যে কি কোনো সমন্বয় নেই? আচ্ছা, অন্তত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ভিতরে নিয়ে চা পানি দেওয়া হোক নাও হোক, কারণ ওনার হয়তো সব রাষ্ট্রপ্রধান মানে সরকার প্রধানে বা রাষ্ট্রপ্রধান পারতেন, চা দিতে পারতেন, কথা বলতে। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে জনাব শাহ আজিজুর রহমান, আপনি তো ইউকে আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। প্রশ্নটা হচ্ছে যে জনাব শিমুল বিশ্বাস অর্থাৎ সহকারী মাননীয় বিরোধী দলীয় নেত্রী যে আগের প্রধানমন্ত্রী অর্থাৎ বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি সহকারী শিমুল বিশ্বাস, উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ফিএসকে ফোন করে বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে, উনি এখন না আসতে বারণ করেছিলেন। এটা আমরা প্রত্যেকটা মিডিয়া তো আমরা দেখেছিলাম। উনি মিডিয়ার সামনে বলেছিলেন যে আমরা পিএসকে বলেছিলাম যে এখন প্রধানমন্ত্রী আসার দরকার নেই, যখন উনি ঘুম থেকে উঠবে আমরা ইনফর্ম করব, তখন উনি আসলে বসা যাবে। আমি ভালো করে খেয়াল করছি। তাহলে কেন উনি আবার আপনি যা বলছেন এটা ঠিক না। কোনটা? এটা প্রথমে আমি ওইটা বানুয়াট একটা কথা পরে আসছে, আমি কোন পত্রিকায় দেখেছি। আচ্ছা, এটা আমরা মিডিয়াতে যখন উনি শুনে উনি বলছেন এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার নয়। আচ্ছা, এটা কোনো সাধারণ মানুষ ও সাধারণ মানুষের, আপনার সাথে আমার কন্টেস্ট থাকতে পারে, আপনার সাথে আমার প্রতিযোগিতা থাকতে পারে। শিমুল বিশ্বাস কি মাননীয় প্রধানমন্ত্রী পিএসকে ফোন করে নাই? প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে আসতে চাচ্ছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিলাম শিমুল বিশ্বাস, আমি এটা টোটালি কন্ডেম করি। এই ধরনের কোনো প্রথমে বলেন নাই উনি, এরপরে আসছে এই কথাগুলা, এটা রাজনৈতিক কথাগুলা।
প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন, রাইট, আপনি মনে করেন অন্যান্য নেতার মতো মাননীয় প্রধানমন্ত্রীর সেফটি, অন্যান্য নেতার মতো সেফটি সিকিউরিটি অনেক বেশি দিতে হবে, অনেক বেশি দিতে হবে, হ্যাঁ। এখন তারপরে ওনার ব্যস্ততাও থাকে, এটা তো নট ডাউট অ্যাবাউট ইট। যে কোনো নেতার চেয়ে একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশি, সময়ের স্বল্পতাও থাকে, তো অবশ্যই যখন ওনারা প্রধানমন্ত্রীর অফিস থেকে কনফার্ম করা হচ্ছে যে উনি আসতেছেন, অ্যাবাউট টাইম দিচ্ছেন 8টা থেকে 8:30, ওরা তো তখন না করছিল, নাও না করে নাই। আচ্ছা, আমি আপনার কাছে একটু পরে আবার আসছি। আমি যাচ্ছিলাম নাসির খান অপু, আপনি তো বিএনপির একজন মুখপাত্র এখানে এবং আপনি এক্স অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন আইনজীবী ফোরামের। বাট প্রশ্ন হচ্ছে, উনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসতেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী পিএস গুলশান অর্থাৎ আপনাদের মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার অফিসের যে শিমুল বিশ্বাসকে বা অন্যান্য যারা কর্মকর্তা তাদেরকে ইনফর্ম করেছিলেন যে উনি 8টা থেকে ওই সময়ের মধ্যে আসবেন। তাহলে আসার পরে উনার কথা অনুযায়ী একজন প্রধানমন্ত্রীকে কেন ঢুকতে দেওয়া হলো না, বসতে দেওয়া হলো না, কথা বলা হলো না? থ্যাংক ইউ। আমি আমার বলার শুরু করার আগে যেটা বলতে চাচ্ছি, এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আর পাশাপাশি যেটা বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র হিসেবে আজকে আমি আমার দলকে ডিফাইন করছি। তো উনি যে কথাটা বলছেন যে ওনাকে প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি, আসলে প্রধানমন্ত্রী সহকারীর নামটা আমি বলে কনফার্ম করছি, ওনার নাম মিস্টার শাকিল আহমেদ। ওনাকে আমরা যেটা পত্রিকা মারফত জেনেছি 7:20 বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বলা হয়েছে যে ম্যাডামকে চেতনানাশকের ওষুধ দেওয়া হয়েছে, উনি খুব অসুস্থ আছেন, তো উনি হয়তো আজকে দেখা করতে পারবেন না, আপনারা যদি এটা কনসিডারেশনে নিয়ে আসেন। আচ্ছা, তো 8:36 প্রধানমন্ত্রী সেখানে আসছেন, গুলশানে চলে আসছেন, 30 সেকেন্ড উনি ওইখানে ছিলেন। তো আমি ওনার যে কথাগুলো উত্তর একভাবে দিচ্ছি। দেখেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশান অফিসে 3 তারিখ থেকে কনফাইনমেন্ট অবরুদ্ধ অবস্থায় আছেন, 3 তারিখ থেকে। তো আর এই ঘটনাটা ঘটছে গত শনিবার দিন। তো 3 তারিখ থেকে কার্যত এই গেটের চাবি কিন্তু বেগম খালেদা জিয়া বা বিএনপি নেতৃবৃন্দের হাতে না, এটার চাবি কিন্তু পুলিশটাই, কে ঢুকবে কে ঢুকছে না ওরাই তো নিয়ন্ত্রণ করতেছে। অন দ্য আদার হ্যান্ড ওরাই কিন্তু নিয়ন্ত্রণ করতেছে কে এখানে যাবেন কে যাবেন না। তার মানে কি আপনি বুঝতে যাচ্ছেন পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী ঢুকতে দেয় নাই? না, আমি সেটাই আমি অন দ্য আদার হ্যান্ড আমি বলতেছি, লেট মি ফিনিশ দিস। দেখেন, ওরাই কিন্তু নিয়ন্ত্রণ করতেছেন। আরেকটা কথা হলো যে প্রধানমন্ত্রী যেখানে যাবেন এসএসএফরা কিন্তু এর আগেই চলে যান, প্রধানমন্ত্রী সিকিউরিটি যারা আছেন। তো আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তো গেটের ভিতরে যে ওনার রুমে গিয়ে দেখা করবেন, এটাই তো নিয়ম। তো আমরা দেখছি যে এসএসএফ একটা বিশেষ জায়গা পর্যন্ত গিয়েছেন, বাইরে পর্যন্ত, ভিতরে যান নাই। আমরা এ পর্যন্ত যত দেখেছি যে গেট বন্ধ থাকলে ভিতরে যাবেন না, এসএসএফ প্লিজ আমাকে ফিনিশ করতে দেন। যেটা আমি বলতেছি, প্রধানমন্ত্রী যেখানে যাবেন এসএসএফ এর সদস্যরা এর আগে অন্ততপক্ষে 1 ঘন্টা আগে হলো সেখানে গিয়ে তার যাওয়াটা, তার সিকিউরিটি এনশিওর করবেন। কিন্তু আমরা যতটুকু জেনেছি, আমরা যতটুকু পত্রিকার মাধ্যমে দেখেছি যে এনএসএফ এর লোকেরা ওই অফিসে পর্যন্ত যান নাই, শুধু ওই পর্যন্ত গিয়েছেন। তারপরও আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি অতটুকু পর্যন্ত গিয়েছেন। আমার কাছে মানে সাধারণ যারা আছে, যারা সমালোচনা করে, তারা বলতেছে যে এটা হয়তো প্রধানমন্ত্রী একটা স্ন্যাপশট ছিল যে 30 সেকেন্ডের জন্য উনি আসবেন আর এসে চলে যাবেন। যেমন আজকের মিডিয়াগুলিতে আমরা দেখছি যে অনেকে বলতেছেন যে আমাদের সমস্ত আশা কি, সংলাপের সমস্ত আশা এখানে শেষ হয়ে গেছে। আসলে আমি ওই মন্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, ওই জ্ঞানপাপীদের উদ্দেশ্যে বলতে চাই, এটা তো সংলাপ না। হাসিনা দেখতে গিয়েছেন খালেদা জিয়ার কে সান্ত্বনা দেওয়ার জন্য, এখানে এরা সংলাপ ইস্যুটা কেন নিয়ে আসছে? যদি ওনারা বসতো, আমি আর আপনি যে বসতে পারছি না, একবার অ্যাটলিস্ট একটা চায়ের মাধ্যমে বসলাম, তখন কিন্তু আমাদের মধ্যে একটু সফট কর্নার চলে আসে, একটু আলোচনার পথ তৈরি হতো না? ঠিক আছে, কিন্তু এটা তো সমবেদনা, এটা তো সংলাপ না। যারা এইসব সংলাপের কথা বলতেছেন, সংলাপের কথা বলে যারা, আমি বলবো যে একটা ধোঁয়ার সৃষ্টি করছেন, আসলে সংলাপ আর সমবেদনা, সহানুভূতিটা অনেক অন্য। আরেকটা আমি আপনাকে মনে করে দিচ্ছি, 2009 সালে যে সময় শেখ হাসিনা ওয়াজেদের হাজবেন্ড ওয়াজেদ মিয়া মারা যান, তখন কিন্তু
বেগম খালেদা জিয়া হাসিনাকে দেখতে গিয়েছিলেন, আচ্ছা, তখন হাসিনা বলেছেন উনি সুখে মুজ্জমান, হাসিনার সাথে কিন্তু দেখা হয় না। আমরা এগুলি বলি না, আমরা ইকবাল সোবহান চৌধুরীকে আমি শুধু এটাই বলে দিতে চাই যে তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে এরকম কথা বলা হয় নাই যে খালেদা জিয়া গিয়ে ওইখানে হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন, দেখা করতে পারেননি। আমার হাসিনা ছোট্ট কিন্তু একটা প্রশ্ন, খালেদা জিয়া কিন্তু গিয়েছিলেন যে সমবেদনা জানানোর জন্য যে ওনার হাজবেন্ড মারা গেছেন। কিন্তু মাননীয় আজকে দেখেন, প্রধানমন্ত্রী তো আসছিলেন। আজকে কি হচ্ছে, উনি সেখানে গিয়েছেন কিন্তু কিছুক্ষণের জন্য। হাসিনা আরেকবার যেতে পারতেন, আরেকবার ফোন করতে পারতেন, ওনার মানে উদারতা আরেকবার প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ আমি যেই চেয়ারে আছি, দায়িত্বে আছি, ঠিক আছে। খালেদা মানে জিয়া আমার ছোট্ট একটা প্রশ্ন আপনাকে, জনাব শাহ আজিজুর রহমান সাহেব বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, ঠিক আছে, মাননীয় বিরোধী দলীয় অর্থাৎ বিএনপি চেয়ারপারসন উনি খুবই অসুস্থ, অবশ্যই ওনার ছেলের মৃত্যু ওনাকে শোকাহত, এবং অনেকে মানে তো মেইন কথাটা ওনার ছিল যে তাহলে যে দলের যারা সিনিয়র নেতা ছিলেন, ওখানে আমানুল্লাহ আমান সাহেব ছিলেন, ওখানে আরো অনেক সিনিয়র নেতা ছিলেন, উনাকে কেন ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই, 1 মিনিট বসানো হয় নাই, একটা চায়ের জন্য বা কেমন আছেন কি অবস্থা বলতে দেওয়া হয় নাই? আসলে সময়টা ছিল পত্রিকার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, লাইভ, এটা কি লাইভ ছিল? হ্যাঁ, অনেক সংক্ষিপ্ত একটা সময়, 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় প্রধানমন্ত্রী নেমেছেন, তারপরে চলে এসেছেন, গেটও আসছিলেন, চলে আসছেন। এই 30 সেকেন্ডের মধ্যে মানে এটা হয়তো বিএনপি করতে পারেনি, কিন্তু এর অর্থ এই নয় কেন করে নাই বলে আপনি মনে করেন? আমি মনে করব না এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে। একজন লোক আপনার গেটে গেল, আপনি ঢুকতে দেবেন না কেন? আমি তো আগেই বলেছি যে গেটের তালা চাবি যারা নিয়ন্ত্রণ করতেছে, এটা তো বিএনপি নিয়ন্ত্রণ করতেছে না। গত 3 তারিখ থেকে মনে হয় সরকারি পুলিশ সরকারের প্রধানমন্ত্রীকে ঢুকতে দেবে না? আমি এটা আপনি দেখেন, অনেক কথা বলতে হয় ভাই। রেশমাকে নিয়ে যে নাটক এই সরকার করেছিলেন, আপনি জানেন, রানা প্লাজার যে নাটক 21 দিন পরে পাওয়া গিয়েছে, পরে আমরা এখানে কি দেখেছি? আপনি কি বলছেন এটাও একটা নাটক? আমি অবশ্যই বিশ্বাস করি। ধন্যবাদ। আমি সরি টু সে যে দেশের প্রধানমন্ত্রীকে আমার এইভাবে বলার জন্য আমি নিজেও লজ্জিত বোধ করি। আসলে আমি নিজেও লজ্জিত এরকম একটা সিনাপসিস। আমি আপনার কাছে একটু পরে আবার আসছি না সেখানে। আমি যাচ্ছিলাম ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার আপনার কাছে। উনারা বলছেন, অর্থাৎ বিএনপি পক্ষ, উনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অনলি 30 সেকেন্ড ছিলেন গুলশান কার্যালয়ের সামনে, এবং এও বলেছিলেন যে জনাব শিমুল বিশ্বাস অর্থাৎ কার্যালয় থেকে জনাব শাকিল সাহেব যে প্রাইম মিনিস্টার যিনি প্রটোকল মেনটেন করেন, ওনাকে না করা হয়েছিল যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খুবই অসুস্থ, এখন না এসে পরে আসার জন্য, যেটা উনি নামও বলে দিলেন শাকিল সাহেবের। এবং এরপরেও উনি কেন আসলেন এবং কেন 30 সেকেন্ড ছিলেন, এবং ওনারা এটাকে একটা অন্যভাবে ডাইভার্ট করতে চাচ্ছেন, সংলাপের দিকে নিয়ে যাচ্ছেন, এটা আপনি কি মনে করেন? সরি, অনেক ধন্যবাদ। সরি আমার ঠান্ডার জন্য। ইয়াস ট্রু, এটা আসলে গতানুগতিক। বিএনপি যেভাবে কথা বলে প্রত্যেকটা বিষয়কে, এস লাইক এ কনস্পিরেসি থিওরি, সবসময় নেগেটিভ জিনিসটাকে যেভাবে নেওয়ার যে প্রবণতা, আমি মনে করি সেখানে আজও ঠিক তাই। এখানে ভুল মানুষ মাত্র হতেই পারে, এই ভুল স্বীকার করার মধ্যে অফকোর্স উদারতা এবং সবচেয়ে মহত্ব এইটাই। একজন মানুষ গেটে যাবেন, ওনাকে হয়তো প্রধানমন্ত্রীকে কোনো কারণেই, হয়তো ভুল বোঝাবুঝির কারণেই হোক, ম্যানেজমেন্টের কারণেই হোক, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। ইয়াস, বিং এ প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি আমরা হয়তো কিছুটা শকড, বাট ডিসপাইট দিস, একজন শোকাহত একজন মা ওই বাড়িতে, তারপরে তাদের গেট কিপার আছেন, ওনার সিকিউরিটি আছেন, ওনার পিএ আছেন, পিএস আছেন, কিন্তু পুলিশ করবে। এখন সরকারি পুরো টিমটা যদি প্রপারলি কাজ না করে থাকতেই পারে, সেটা একটা ভুল, সাময়িক একটা ভুল হতেই পারে। আমি একজন কলার নিয়ে আপনার কাছে আবার আসছি, প্লিজ। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন সংক্ষেপে আপনার মতামত কি আমাদের জন্য? ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। সবসময় দেখি, জি, কিন্তু আজকে যে কথাবার্তাগুলো হচ্ছে টিভির মাধ্যমে আমি দেখতে পাচ্ছি। জি, একটু আগে ভদ্র লোক বিএনপির পক্ষ থেকে কথা বললেন, জি, তো উনি যেসব কথাবার্তা বলছেন, জি, আওয়ামী লীগের লোকজন যে সমস্ত কথাবার্তা বলে ইস্টাবলিশ করতে পারে, তা আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে বিএনপির কোনো লোকজন বা কোনো তাদের নেতা এই আওয়ামী লীগের মতো কোনো কথাবার্তা বলে ইস্টাবলিশ করার ক্ষমতা তাদের নেই। আচ্ছা, কেমন মনে হয় কেমন এস্টাবলিশমেন্ট সেটা? আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী যে আমাদের এক্স প্রধানমন্ত্রী ভাই দেখা করতে গেছিলেন তার রাইট সন্তান মারার পরে, জি, এটা এক ধরনের টোটালি নাটক ছিল। আচ্ছা, আপনি কিভাবে মনে করেন এটা নাটক ছিল? আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন? শোনেন, ঘটনা হলো যে কোনো জায়গায় কোনো প্রধানমন্ত্রী যদি কারো কোনো জায়গায় দেখা করতে যায়, কোনো যায়, জি, তার থেকে 2-3 ঘন্টা আগে তার সমস্ত সিকিউরিটির লোকজন সেখানে সমস্ত কিছু তদারকি করবেন।
জি বিকজ তার সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে। জি হঠাৎ করে তিনি কিভাবে ওখানে চলে গেলেন উইদাউট কনফার্মেশন? আচ্ছা সে তো প্রধানমন্ত্রী, সে তো সাধারণ পাবলিক না। আচ্ছা আপনি জিনিসটা খেয়াল করবেন। এবং সে ওখানে পুলিশ কন্টিনিউ আছে, আচ্ছা গেট খুলে দেওয়া বা না দেয় সে তো যেতে পারত আর কি। সে আচ্ছা। যায় না, টোটালি ধরনের নাটক আমরা মনে করি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার আপনার কাছে আবার ফেরত যাচ্ছিলাম এই কলারের কথার প্রসঙ্গে। আপনি কি করতে আরো অনেকগুলা কলার আমি আরেকজনকে নিয়ে আসবো আপনার কাছে প্লিজ। আমি আরেকজন কলারকে নিয়ে আপনার কাছে আসছি। It's all right, go ahead. কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম, আপনার টিভির সাউন্ড কমান, তাহলে আমরা আপনাকে খুব সুন্দর করে শুনতে পাবো। হ্যালো, আমরা কলারকে হারিয়ে ফেলছি। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি সম্মানিত কলার, আপনার মন্তব্য কি আমাদের জন্য? বিএনপির পক্ষ থেকে যে ভদ্রলোক আছেন, জি উনি একটা কথা বললেন টিভি মিডিয়াতে যে শিমুল বিশ্বাসের সঙ্গে কথা হচ্ছে মাহবুবুর রহমান শাকিলের। জি কিন্তু আমরা পত্রিকা দেখছি শিমুল বিশ্বাস কথা বলছেন প্রধানমন্ত্রী এপিএস সাইফুজ্জামান শেখরের সঙ্গে। সাইফুজ্জামান শিপন শেখর শেখর, আচ্ছা আমরা জি জি আমার মনে হয় উনি এবং উনি বলছেন 30 সেকেন্ড কথা হয় ওখানে প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা আমার মনে হয় দুইটা কথাই জি উনি জাতির সামনে টিভির মিডিয়ার লোকজনের সামনে রাইট, একটা মিথ্যা তথ্য উপস্থাপন করলেন। আচ্ছা এটা ঠিক হলো কিনা ওনার কাছে ধন্যবাদ, উনি উত্তর দেবেন। আপনি বলছেন সাইফুজ্জামান শেখর সাহেব সাথে শিমুল বিশ্বাস সাহেবের কথা হয়েছে, উনি বলছেন শাকিল, উনি উনার আপনার এই প্রশ্নের অবশ্যই উত্তর দেবেন। আমি একটা ব্রেক থেকে এসে আপনার কাছে আসছি আপনার সাথে কথা বলার জন্য। বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের রাজনৈতিক শিষ্টাচারকে নিয়ে, অর্থাৎ কি করলে কিভাবে আমরা দুটি দল চারটি দল একত্রিত হয়ে আমাদের যে উদ্দেশ্য বাংলাদেশকে গঠন করা বা গড়ে তোলা সেটাকে আমরা করতে পারি, সেই বিষয়ে আমরা আরো আলোচনা করব, আরো কথা বলবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।